চাকরির প্রলোভন দেখিয়ে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষকে টার্গেট করে ভারতের দিল্লিতে নিয়ে যেত চক্রটি। দিল্লিতে নিয়ে দেয়া হতো নানান চাপ। রাজি না হলে জোর করে অস্ত্রোপচারের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হতো কিডনি, এরপর পাঠিয়ে দেওয়া হয় দেশে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল তথা বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামের ওয়াজেদিয়া তথা এবার কেয়ার হাসপাতালের সন্নিকটে। আপনারা আসবেন, দেখবেন, ভিজিট করবেন। বিষয়টা সেটা নয়, বিষয়টা আমাদের পল্লী বাংলার ফুড দিয়ে এই হাসপাতালটা পরিচালনা করি। 018109333933 এই নাম্বারে পূর্ণ অর্ডার করবেন, এই বিষয়ও নয়। বিষয়টি হচ্ছে আমার পাশে যে বসে আছে, যারা ফ্রিতে বিদেশ যাচ্ছি, ফ্রি বিষয় কথাটা শুনলেই মন আবেগে চমকে ওঠে, কিংবা বাংলাদেশে মাত্র 5,000 টাকার বেতনকে আপনারা ঘৃণা করে এবং দেশের প্রতি অবহেলা নিয়ে এবং যে দেশে আর কিছুই নেই এই কথা শুনে ফ্রি ভিসা নাম শুনেই বিদেশে পাড়ি জমানোতে ব্যস্ত হয়ে যান, সেই মানুষদের জন্য এই ভিডিওটা আজকে অবশ্যই অত্যাবশ্যকীয়। আপনারা এই ভিডিওটি কোনো অবস্থাতেই দেশের বাইরে যারা আছেন, আপন কাউকে নিতে চাচ্ছেন অথবা দেশ থেকে কিছু না জেনে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। কারণ অনেক বড় একটি ভয়াবহ তথ্য এখানে আজকে এই মেসেজটি দেওয়া আছে। আজকে আপনাদেরকে চাক্ষুষ সাক্ষী ভিডিও সহ এবং মানুষ সহ প্রতারণার একটি নতুন দিক উন্মোচিত করতে যাচ্ছি। অনেক প্রবাসী ভাই আমাদেরকে যে আকুলতা ব্যাকুলতা প্রকাশ করে যে বিদেশে এসে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, কেউ বা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, কিংবা কেউ কাজ পাচ্ছে না, কিংবা কেউ বাংলাদেশে আসার জন্য আমাদের কাছে অর্থ ভিক্ষা চাচ্ছে, শুধুমাত্র বিমান ভাড়াটা দিন চলে আসব। এই সম্পূর্ণ কিছু যদি হইতো তাহলেও মনকে মানিয়ে নেওয়া যেত, কিন্তু এর বাহিরেও যে ভয়ঙ্কর এক অধ্যায় রচিত হয়েছে সেটা হয়তো বা আমরা অনেকে জানিও না। তাই এই ভিডিওটি দেশে বিদেশে যারা যাবেন তারা অবশ্য শেয়ার করবেন, যদিও তেমন কোনো প্রতারক আদম ব্যাপারী এই ভিডিওটি শেয়ার করবে না, কিন্তু তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। নিজের প্রতিবেশীকেও বাঁচাবেন, নিজেও বাঁচবেন এবং এই ধরনের ঘৃণিত গর্হিত কাজ থেকে আমাদের সমাজকে রক্ষা করবেন। বিষয়টি হচ্ছে, যারা ফ্রি ভিসা এই শব্দটা নাম শুনলে অনেকে আমরা বলি যে হ্যাঁ এটাতে যাব। ফ্রি ভিসা হচ্ছে আপনি বিদেশ গিয়ে যে কোনো কাজ করতে পারবেন, এবং এই ভিসা কেউ ফ্রিতে দেয় যে কাজ করে আমাকে টাকা শোধ দিয়ে দিও। তো যারা ফ্রিতে নিতে চায় কিংবা নিয়ে যাওয়ার পরে টাকা শোধ দিয়ে এই কথা বলে, তাদের জন্য এই ভিডিওটা। এই লোকটি এই পাশে বসো তুমি ভাই, এই পাশে আসো, আমার পাশে আসো। এই লোকটি হচ্ছে তার এক জ্বলন্ত উদাহরণ। উনাকে ফ্রি ভিসার প্রলোভন দেখিয়ে বিদেশ নিয়েছে এবং 72,000 টাকা বাংলাদেশি টাকায় বেতনও দিয়েছে 1-2 মাস। তারপরে কি ঘটেছে জানলে চমকে উঠবেন, এবং বিদেশের নাম হয়তোবা স্বজনদেরকে না জেনে না বুঝে হয়তোবা আর নিবেনও না। তাই আমরা স্কিপ না করে কি হয়েছে শুধু জানার জন্য হলো এই ভিডিওটা দেখি। এই মুহূর্তে লাইভ স্ট্রিমে আপনারা দেখছেন। তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রবিন খান। রবিনের দেশের বাড়ি কোথায়? আমার দেশে হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনা হচ্ছে দেশের বাড়ি। ভাই বোন কয়জন? আমরা হচ্ছে আপনার এমনিতে 2 ভাই 1 বোন। ভাই আরেকজন কি করে? আরেকজন আছে, উনি ওনার মতো আচ্ছা, আছে। আপনার বাবা বেঁচে আছে? না, বাবা নাই। কত বছর আগে মারা গেছে? বাবা মারা গেছে আজকে প্রায় 10 বছর প্লাস হয়েছে। 10 বছর আগে বাবা মারা গেছে। আর মা আছে জীবিত, মানে একটু প্রবলেম আছে, মাথায় একটু সমস্যা, মানসিক সমস্যা। ওনার বাবা 10 বছর আগে গত হয়েছেন এবং মা জীবিত আছে, কিন্তু মাথায় সমস্যা, মানসিকভাবে সমস্যার সম্মুখীন বা অসুস্থ বলা চলে, মানসিকভাবে অসুস্থ। তো এই পরিবারটি, আপনি বিয়ে করছেন কত সালে? আমি বিয়ে করছি 2012 সালের দিকে। ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে আমার। ও কি স্ত্রীর কাছে? হ্যাঁ, ও মেয়ে স্ত্রীর কাছে থাকে। আরও অবাক হবেন এর ঘটনাটা জানলে। আমরা আমার শ্রদ্ধেয় গুরু কিবরিয়া ভাইয়ের অনেক জীবন গল্প শুনি, আমিও ভালো লাগে, কিন্তু জীবনের নাটকীয়তাকেও হার মানায় মানুষের এমন একটা পরিস্থিতি। দয়া করে এটা একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এটা কত বড় শিক্ষণীয় আমাদের জন্য একটা বিষয়। এটার কতটুকু পরতে গল্পের যে ক্লাইম্যাক্স, সেটা ওনার মুখ থেকে না শুনলে আমরা আসলে বুঝবো না। তো আপনি বিদেশ যাওয়ার জন্য কবে মনস্থির করেন? ওই তো আপনার 2023-এর শেষের দিকে, ডিসেম্বর মাসের 24 তারিখে আমি মানে সিদ্ধান্ত নিই যে আমি চলে যাব। আচ্ছা,
যখন কোনো কিছুই দেশে হচ্ছে না হ্যাঁ, এবং ভালো কোনো চাকরি কিংবা ব্যবসা কখনোই, যখন আমাদের এরকম অনেক মানুষ আছে যারা আমরা হতাশ, দেশে ভালো কোনো চাকরি নেই, ব্যবসা নাই, বিদেশ যাওয়ার জন্য মনস্থির করি এবং টাকা পয়সাও নাই, তখন এই দালালরা প্রলোভন দেখায় যে আপনি ওখানে গিয়ে কাজ করে আমাদের টাকা পরিশোধ করে দিন। এরকমই একটা দালাল চক্র এরকম দালাল একটা চক্র আমার দেখাইছে আমাকে, ছিল। যে বিদেশ আমার দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তুমি ওখানে যে কাজ করতে পারো, ভালো স্যালারি পাবা, ওইটা আমি করবো আর কি। ওনাকে দালাল চক্র বলেছিল যে, যেগুলো আপনাদের অনেককেই বলে, যে বিদেশে দোকান আছে, সেই দোকানে চাকরি করবে আর বেতন থেকে নিয়ে যাওয়ার পয়সাটা শোধ করবে, এই তো নাকি? জি জি, এটা আচ্ছা, তো কত টাকা শোধ করতে হবে বলছিল? প্রায় 4,70,000 টাকা, 70,000 টাকা। কোন দেশে? সৌদি আরব। সৌদি আরব। ওনাকে সৌদি আরব নিয়ে যাবে এবং উনি সামান্য কিছু টাকা দিবে, কিন্তু যাওয়ার পরে, উনি সৌদি আরব যাওয়ার পরে খেয়াল করেন কিন্তু 4,70,000 টাকা উনি দোকানে কাজ করে শোধ করে দিবে, সমস্যা নাই, কারণ উনি তো চলে যাচ্ছে, যাওয়ার পর ওর দোকানে কাজ করবে, কাজ করে সেখান থেকে আস্তে আস্তে তার টাকা শোধ করে দিব, এটা তো সমস্যার কিছু নেই, সবাই এটাকে বাহবা দিবে, আমরাও এটাকে বাহবা দিচ্ছি, আপনারাও বাহবা দিলেন। তারপরে আপনি সৌদি আরব গেলেন, জি, যাওয়ার পরে কত হাজার টাকা বেতন পেলেন? ওখানে আমি প্রায় 1 মাসে 72,000 টাকা মতো ইনকাম করছি। বাড়িতে আমার ওয়াইফের কাছে টাকাও পাঠাইছিলাম কিছু। আচ্ছা, তারপর কি হবে শেষ পর্যন্ত এটা আপনার কল্পনারও বাহিরে। আপনি 1 মাসে কত টাকা বেতন পাইছেন? প্রায় বাংলার 72,000 টাকা মতো পাইছিলাম আর কি। বাংলাদেশি 72,000 টাকা বেতন পাইছে। তিনি বাংলাদেশি টাকায় 72,000 টাকা বেতন পেয়েছেন সৌদি আরবে দোকানে কাজ করে। তো হ্যাঁ, আপনারা একটু শেয়ার করে অন্যদেরকেও সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণ করবেন আশা করি। উনি 72,000 টাকা বাংলাদেশি টাকা বেতন পাইছে, সেটা কিন্তু অনেক টাকা। 72,000 টাকা বাংলাদেশে কিন্তু এত টাকা আসলে যেন তেন চাকরি করে পাওয়া সম্ভব না। উনি না হলে 10,000 টাকার চাকরি করতে পারতো বাংলাদেশে, আমাদের দেশ গরিব দেশ, উনি চাকরি করলে 10-12 হাজার টাকার চাকরি করতে পারতো। কিন্তু সৌদি আরব গিয়ে যখন 72,000 টাকা পেয়েছে, তখন তিনি খুব ভালো লাগছে নিজের কাছে নাকি? জি, অনেক আনন্দ ফিল হয়েছে, অনেক ভালো লাগছে যে ফ্যামিলি কিনে ভালোভাবে তখন চলতে স্ত্রী পারছে। বাড়িতে তখন ছিল, টাকাও পাঠাইছে? হ্যাঁ, টাকাও পাঠাইছে। বাড়িতে কিন্তু ছোট্ট একটি বাচ্চা আছে, স্ত্রী আছে, বেতন পেয়ে তাদের কাছে পাঠিয়েছে, তারাও খুশি, তিনিও খুশি, কিন্তু এই খুশি শেষ খুশি নয়। এরপরে কি হয়েছে? তারপর আমাকে 1 মাস পর আমাকে ইন্ডিয়াতে নিয়ে আসছে একটা, মানে ইন্ডিয়াতে কি বলে নিয়ে আসছে? ওই যে একটা পার্টি আছে, ভালো কাজ, তুমি ভালো কাজ করতে পারো, তোমাকে নিয়ে যায় ওখানে, পরিচয় করো, কাজ দিবে। যাই হোক, ওনার কোম্পানি যে দোকানে চাকরি করতো সেই কোম্পানি বলছে যে ইন্ডিয়াতে আমাদের একটা পার্টি আছে, সেখানে আরেকটা ভালো ডিল আছে, সেখানে তোমাকে কাজ করতে হবে আপাতত। তাকে মানে পোস্টিংয়ের মতোই একরকম বলা চলে, সেই সৌদি আরব থেকে ইন্ডিয়াতে ট্রান্সফার করা হয় এবং তিনিও সানন্দে আসে। এবং কোথায় উঠেছিলেন? প্রথম উঠেছিল আমাকে নিউ দিল্লিতে, নিউ দিল্লি থেকে তারপর ফরিদাবাদও এখানে একটা এশিয়ান মেডিকেল হসপিটাল আছে, ওখানে আমার প্রায় 1 মাস 3 দিনের মতো আমার মানে টেস্ট মেস সব কিছু করাইছিল। যাই হোক, উনি যখন ওনাকে ট্রান্সফার করা হয় ইন্ডিয়াতে, এইগুলো অনেকের সাথেই ঘটে, হয়তো অজানা থেকে যায়। উনি ফেসবুক থেকে পোস্ট করলে হয়তো বা 10-12 জন লোকই দেখতো বা 100 জন লোকে দেখতো, কিন্তু এখান থেকে আপনারা লক্ষ লক্ষ লোকে দেখবেন এবং এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি আর কারো হবে না। ওনার শরীর এবং ওনার দেহের সাথে এবং ওনার সাথে যে কি ভয়ঙ্কর পরিণাম হয়েছে একটু পরে আপনারা বুঝতে পারবেন। এবং ওনাকে দিল্লি ট্রান্সফার করার পরে সেখানে তাকে 1 মাসের মতো হোটেলে রাখা হয় এবং হোটেলে তাকে ভিআইপি হোটেলে যাবতীয় তার শরীরের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবং এটা অ্যাজ ইউজুয়াল একটা ভালো কোম্পানিতে চাকরি করতে গেলে পরীক্ষা নিরীক্ষা লাগে বিদায় সেও সেই মনে করে পরীক্ষা নিরীক্ষাগুলো করায়। এবং পরীক্ষা নিরীক্ষাগুলো করানোর পরে সবসময় তাকে চোখে চোখে রাখার জন্য আপনার সাথে কয়জন লোক ছিল? 2-3 জন লোক ছিল সবসময়, কন্টিনিউ 3 জন লোক ছিল, তারাও চাকরি করে? তারাও চাকরি করে। তিনি মনে করেছে তার সাথে ওই কোম্পানির ওই 3 জনও চাকরি করে। আসলে ওই 3 জনের কাজ ছিল তাকে চোখে চোখে রাখা, যাতে পালিয়ে যেতে না পারে। তো এই 1 মাস পরে আপনাকে কি বলা হয়? 1 মাস পরে যে আমাকে টেস্ট মেস করানো হয়েছে, সব কিছু করানোর পরে তারপর আপনার ওখানে আমরা হঠাৎ করে বলতে হয় যে তোমার একটা কিডনি দিয়ে দিতে হবে, তোমাকে তার জন্য এখানে আনছি, তোমাকে আর কোনো চাকরি করানো হবে না। তখন আমি বললাম যে কি বলতেছেন এগুলো, আমি তো কিডনি দেওয়ার জন্য আসিনি, আমি চাকরি করতে আসছি, এই বিষয়ে আমি দেওয়া সম্ভব না। তখন আমাকে মা ভয়টা দেখায়, পিস্তল দেখায়, মাইটার করবে, এরকম ভয়ভীতি দেখায়, মেরে ফেলবে ভয় দেখায়, রাজি করেছে। আমাকে রাজি করে। এবং কত টাকা দিছে? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। ওনাকে যখন 1 মাস পরে সকল পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যায়, তখন ওনাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। ভয়ভীতি বলতে এটা প্রথমে বোঝানো হয়েছে যে মানুষের শরীরে অর্গান সব দুটো করে, লাং মানে ফুসফুস 2টি, কিডনি 2টি, তারপর হচ্ছে লিভারও অনেক বড়, অর্ধেক কেটে ফেললেও কিচ্ছু হয় না। ঠিক তারই ধারাবাহিকতা তোমার যদি একটা কিডনি নাও থাকে তাতেও কোনো সমস্যা হবে না, তুমি এই কিডনিটা দিয়ে দিলে তোমার কোনো কিচ্ছু হবে না। এবং
এটার জন্য তোমাকে 3 লক্ষ টাকা দেওয়া হবে এবং বাকি সময়টা যদি কোনো অসুবিধা হয় সেটাও আমরা দেখব। এরকম প্রলোভনের পরে প্রলোভন দেওয়া হচ্ছে। উনি যখন শিকার হচ্ছে না তখন তার উপর নেমে আসে আবদ্ধ রুমের টর্চার, এবং টর্চার সহ্য করতে না পেরে উনি অবশেষে কোনো রকম পালিয়ে বাঁচার জন্য হলেও তিনি স্বীকার করে যে আমি কিডনি দিব, উদ্দেশ্য পালিয়ে বাঁচা সেই জায়গা থেকে। এই জন্য মারের তীব্রতা সহ্য করতে না পেরে তিনি অবশেষে রাজি হলেন, এবং রাজি হওয়ার পরে তার মনস্থির ছিল যে সে পালিয়ে যাবে বের হয়ে, কিন্তু তাকে গাড়িতে করে একটি হসপিটালে নেওয়া হয়। সেখানে একটা ইঞ্জেকশন দেয় নাকি? জি, এখানে একটা ইঞ্জেকশন দেয়, তারপর আমি আর কিছু বলা হচ্ছে। তার থেকে আমি সামারিটা আগে যেটা শুনেছি যে ওনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয় এবং ইঞ্জেকশন দেওয়ার পরে উনি অচেতন হয়ে যায়, আনকনসিয়াস বা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে উনি আর কিছুই জানে না ওনার সাথে কি ঘটেছে। তারপরে দীর্ঘমেয়াদী অপারেশন হয় দিল্লি, কোন জায়গায় হয়? গুজরাট। গুজরাট। গুজরাট নিয়ে এসে দিল্লিতে টেস্ট করা হয়েছে আর অপারেশন করা হয়েছে গুজরাটে। হ্যাঁ, ওনার টেস্টগুলো করা হয়েছে দিল্লিতে এবং ওনাকে নিয়ে যাওয়া হয়েছে গুজরাটে। সেখানে তাকে ইঞ্জেকশন করার পরে উনি অচেতন হওয়ার পরে দীর্ঘক্ষণ মেয়াদের অপারেশন হয়, এবং এই অপারেশনে তার শরীরের সবচেয়ে একটি মূল্যবান অঙ্গ কিডনি, সেই কিডনিটি কেটে রেখে দেওয়া হয় এবং একটি কিডনিতে উনি সচল আছে বর্তমানে। এবং এই যে ভয়ঙ্কর একটি কার্যক্রম ঘটে গেল, তিনি কিন্তু অজ্ঞান অবস্থায় তার এই কিডনিটা, দয়া করে এই মুহূর্তে লাইভ চলাকালীন সময়ে আপনারা কেউ কল করবেন না, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি লাইভে আছি। তো ওনার এই অবস্থায় ওনার কিডনিটি যখন রেখে দেওয়া হয়, এখানে একটি কথা বলে রাখি, আমাদের বাংলাদেশ এই ক্ষেত্রে হাজারো গুণে ভালো যে একটা অপারেশনের আগে ডক্টর রোগীকে জিজ্ঞাসা করে যে আপনার কিন্তু কিডনি নেওয়া হচ্ছে, বা আপনি সুস্থ আছেন কিনা, আপনার কোনো অসুবিধা আছে কিনা, আপনার সম্মতি আছে। তো বাংলাদেশে কিন্তু এটা ক্লিয়ার করা হয়, কিন্তু ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশে এই জঘন্যতম কাজ করার আগে রুগীকে বা পেশেন্টকে জিজ্ঞাসা করে, আপনাকে কোনো ডাক্তার তো জিজ্ঞাসা করে না যে কিন্তু এই লোকটিকে জিজ্ঞাসা করারও প্রয়োজন হয় নাই, বা আনকনসিয়াস করার পূর্বে যে তোমার একটা মেজর অপারেশন হবে, তোমার কিডনিটা নিয়ে নেওয়া হবে, বা তোমার সাথে একটা বড় ধরনের মেজর অপারেশন, এই ধরনের কোনো কথাই কিন্তু বলে নাই। গাদ্দারের মতো আচরণ করেছে। আমরা যেই ইন্ডিয়াকে সবসময় ভালো চোখে দেখি, উন্নত চিকিৎসার জন্য দেখি, সেই ইন্ডিয়া কিন্তু একটা গাদ্দারের মতো আচরণ করেছে, অমানবিক আচরণ করেছে। অর্থের কাছে যে তারাও শেষ হয়ে যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে, আজ কি নাম তোমার? রবিন। এই রবিন কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ। ইন্ডিয়ার যে চিকিৎসার, উন্নত চিকিৎসা সেবার আড়ালে মুখোশ পরা যে আর একটা মুখোশধারী ভয়ঙ্কর রূপ লুকায়িত আছে, তা এই রবিনই উৎকৃষ্ট জ্বলন্ত উদাহরণ। তো যা হোক, তোমার কিডনিটা কাটার কতক্ষণ পরে তোমার হুঁশ আসছে? ওই তো প্রায় 24 ঘন্টা 26 ঘন্টা এরকম পরে। হ্যাঁ, তখন ব্যথা। তুমি উঠে একটু দেখাও তো কিডনিটা কোন জায়গায়, উঠাও, ইয়ার দেখাও। এই যে কাছ থেকে আমরা একটু দেখাই, এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে তার মেজর অপারেশন। এখান থেকেই কেটে কিন্তু তার কিডনিটা শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে নেওয়া হয়েছে। এই যে এই জায়গাটা আমি আবারও দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, বা জানি না কতটুকু ভালো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই যে এই সাইজ জায়গাটা তার কেটেছে, কাটার পরে এখন কি সমস্যা, কি র্যাশ উঠছে? এই র্যাশগুলো উঠতেছে না, শরীরে অনেক সমস্যা হচ্ছে, আচ্ছা বসো, কাজ কাম করতে পারতেছি না। আচ্ছা, তো এখন এই কিডনিটা কাটার পরে তারপর তোমাকে আবার কোথায় নিছে? তারপর তো ওই যে গুজরাটের ওখানে এক ফ্ল্যাট আছিল, ওখানে আমার নিয়ে গেছে, ওখানে প্রায় সপ্তাহখানিক রাখছে, মানে দামি মেডিসিন কার শুকায় ফেলাইছে গা। তারপর আবার আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে পাঠাবে মানে 50 বিমানে বাংলাদেশে? বিমানে টিকিট কেটে পাঠাইছে, খোঁজ খবর নেয়। তারপর আমি ওদের নামে মামলা করছি, ওরা আবার ধরা পড়ছে। এটা নিয়ে মিডিয়ায় হয়েছে অনেক কিছু। পরে যাচ্ছি। তো তাকে অপারেশনের 1 সপ্তাহ ঘা শুকানোর জন্য হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় এবং দ্রুত ঘা শুকিয়ে নেওয়া হয়। বিফলে যার ইনস্ট্যান্ট ঘা শুকানোর জন্য যে হায়ার অ্যান্টিবায়োটিক ইউজের কারণে তার সারা শরীরে এখন বিভিন্ন বড় বড় র্যাশ এসে গেছে। এছাড়াও শরীরে নানাবিধ সমস্যা তৈরি হয়ে গিয়েছে, কাজ কাম করতে পারে না সহ নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে, এবং তাকে 1 সপ্তাহ পর দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়ে সেই দালাল চক্র তারা লাপাত্তা, আর খোঁজ খবর নিচ্ছে না বা তাকে আর দেখারও প্রয়োজন নাই। এবং এই বিষয়টা তিনি দ্রুত কি করছে, থানায় গিয়ে জানাইছেন নাকি? থানায় জানিয়ে এরকম যে কোনোভাবে তাদের ঠিকানা দিয়ে বা আরেকজন মানুষকে এরকম বিদেশ পাঠানোর টোপ হিসেবে ব্যবহার করে এই সংঘবদ্ধ 3 জন লোককে অ্যারেস্ট করিয়েছে। এবং সেই ভিডিওটা একটু বাইর করো। এবং ডিএমপির কমিশনার
পুলিশ কমিশনার সেই একটা প্রেস ব্রিফিংও করে এবং তার বিষয়টা তুলে ধরে, দেখালে কপিরাইট খাইতে পারি, তাই এই জন্য এই যে এটা দেখালে কপিরাইট খাইতে পারি অন্য চ্যানেলের, তাই আমরা একটু সাউন্ড দিয়ে শুনবো। 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় এই পর্যন্ত চক্রটি 10 জনকে ভারত পাঠিয়েছে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে থাকছে। চাকরির প্রলোভন দেখিয়ে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষকে টার্গেট করে ভারতের দিল্লিতে নিয়ে যেত চক্রটি। দিল্লিতে নিয়ে দেয়া হতো নানান চাপ, রাজি না হলে জোর করে অস্ত্রোপচারের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হতো কিডনি, এরপর পাঠিয়ে দেওয়া হয় দেশে। ঠিক আছে, আর লাগবে না, এতটুকু যথেষ্ট। এই যে সংবাদটুকু আপনারা দেখতেছেন, এটা দেশ টিভির, বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভি এবং আর টিভি, দুটো টিভি চ্যানেলে রিপোর্ট করছে এবং এই তাদের পুলিশ কমিশনের বক্তব্য এখানে ছিল। আমরা এটা আপনাদের সরাসরি দেখালে হয়তো বা একটু ঝামেলা হতে পারে, ফেসবুকের ইস্যু যে অন্য চ্যানেলেরটা কপি করছে বিদে আমরা একটু শুনিয়েছি আপনাদেরকে লাউডলি। তো যা হোক, তো এই 3টি চক্র ধরা পড়ছে নাকি? তিনজন ধরা পড়ছে, তারা জেলে আছে, আবার টাকা পয়সা দিয়ে জামিনে বের হবে, আবার আগের মতো কাজ করবে। এটা বাংলাদেশের অ্যাজ ইউজুয়াল রূপ, ওই দিকে আমরা যাব না। কিন্তু তোমার তো কোনো লাভ হলো না। না, লাভ আমার লাভ না। তার আমি 3 লাখ টাকা আমাকে দিয়েছিল, এটাই তোমার লাভ। কিডনি নেওয়ার সময় তাকে যে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এটাই তার লাভ। আর এটাতেই তার জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছে এবং 1 মাস 72,000 টাকা বা 2 মাস 72,000 টাকা করে বেতন দিয়ে যে প্রলোভন দেখিয়েছে, সেটাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তাকে নিয়ে গেছে সৌদি আরব, সেখান থেকে ট্রান্সফার করছে নিউ দিল্লি। সেই নিউ দিল্লিতে তাকে আনকনসাস ইনজেকশন দিয়ে অজ্ঞান করে 1 মাসের মধ্যে সকল পরীক্ষা নিরীক্ষা করে, যে বড় জায়গায় চাকরি করতে হলে তোমার পরীক্ষাগুলো করতে হবে, এই প্রলোভনে তার পরীক্ষাগুলো করে কিডনির সকল কাগজপত্র ওকে করে আনকনসাস বা অচেতন করে তার কিডনিটা রেখে দেয়। 1 সপ্তাহ পরে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ফ্রি ভিসা নামক এই জালিয়াতি থেকে আপনারা মুক্ত হবেন এবং বিদেশ যাওয়ার আগে 10 বার চিন্তা করবেন। এবং যে হ্যাঁ, এটা আমি বলতে চাই, আমি যে মানে ভয় পেতেছি এরকম কিছু না। আমি চাই সবাইকে সচেতন করতে, যে সব ফাঁদে যেতে কেউ লোভে যেতে। আমি কিন্তু লোভে পড়ছি যে ভালো টাকা ইনকাম করবো, এরকম ভাবার আগে 10 বার চিন্তা করে তারপর মানে এসব বিষয়ে আপনারা আগাবেন। জি, এই আর কি। তো আর মহিলাদের ক্ষেত্রেও সেম কথা। বিশেষ করে আমার কাছে এরকম অনেক অকাট্য প্রমাণ রয়েছে মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে ওমান, দুবাই এবং সৌদিতে অনেক বেশি যৌন হেনস্থার শিকার হচ্ছে আমাদের মা বোনেরা। এবং তারা ওইখান থেকে গিয়ে আমাকে ফোন করে, কিন্তু আসলে আমার তো আর ওইখান থেকে নিয়ে আসার মতো ক্যাপাসিটি বা ক্যাপাবল না। বাংলাদেশে হলে একটা কিছু করা যেত, কিন্তু বিদেশ থেকে নিয়ে আসা আমার পক্ষে। এই যে কিছুদিন আগে মাস্কেটের ওমান থেকে এক মহিলা মানে বাসা থেকে 2-3 বার আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ করেছে, কান্নাকাটি করছে, তাকে দিয়ে অনৈতিক কাজ জোর করে করানো হচ্ছে। এবং তাকে আমি বললাম যে আপনি পুলিশের কাছে ধরা দেন, সে বলছে আমাকে বেরোতে দেয় না। তাকে বললাম যে কোনোভাবে সহযোগিতা নিয়ে যদি আপনি অ্যাম্বাসি পর্যন্ত যেতে পারেন, হয়তো একটা সুরা হবে। জানি না শেষ পর্যন্ত কি হচ্ছে। এরকম সৌদি আরব থেকে, ওমান, মাস্কেট থেকে এবং দুবাই থেকে অসংখ্য ফোন আসে। আর আমাদের দেশের একটি প্রলোভন হচ্ছে মহিলাদের বিদেশ যেতে টাকা লাগে না, শুধু পাসপোর্টটা নিয়ে গেলেই হয়েছে, বাস বিদেশ পাঠিয়ে দিচ্ছে। এরকম আনন্দ করে অনেকেই বিদেশ চলে যাচ্ছে। তাই বিদেশ যাওয়ার আগে চিন্তা ভাবনা করুন কার সাথে যাচ্ছেন, কোন এজেন্সির সাথে যাচ্ছেন, যাতে এজেন্সিগুলোকে ধরা যায়। আর পাশাপাশি ওনার সাথে যেটা হয়েছে, আপনাদের সাথে অনেকেরই হচ্ছে, যে আপনারা ফ্রি ভিসা এবং দোকানের নাম শুনলে যে চলে যাচ্ছেন, এটা করে হুট করে আপনারা যাবেন না। গেলে এই ধরনের বিপদ আপনাদেরও হয়ে যেতে পারে। মনের অজান্তেই শরীরের একটি গুরুত্বপূর্ণ অর্গান নিয়ে নিবে প্রতারক চক্র। শুধু তাই নয়, তার লসের হিসাবটা এখানে সীমাবদ্ধ নয়, আরও ভয়ঙ্কর ক্ষতি হয়ে গিয়েছে তার। আপনার স্ত্রী আপনি আসার কতদিন পরে চলে যায়? আসলে তো মানে 1-1.5 মাস ছিল আর কি আমার সাথে, তারপর চলে যায়। হ্যাঁ, ছোট্ট মেয়েটিকে নিয়ে স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছে। আসলে দুনিয়াতে কেউ কারো আপন নয়, একমাত্র পিতামাতা, মা বাবা ছাড়া স্ত্রী যে কখনোই আপন হতে পারে না, তার আরেকটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে তিনি। কারণ আমি আমার স্ত্রীকে যতই ভালোবাসি না কেন, আমি আল্লাহ না করুক দুনিয়া থেকে চলে গেলে 1 বছরের মাথায় আমার স্ত্রী আরেকজনের বাসর ঘরে ঢুকে সুখের সংসারের গল্প রচনা করবে অন্য পুরুষের বুকে। হয়তো বা 100 জনে 5 জন ভালো স্ত্রী জুটে, যারা সারা জীবন স্বামীর বন্দনা করতে করতে কেটে দেয় 5%, আর 95% ঠিকই 1 বছর না ঘুরতেই অন্য মানুষের বুকে গিয়ে আশ্রয় খুঁজে কিংবা সুখের স্বপ্ন বুনে। তাই এই পৃথিবীতে মা বাবা ছাড়া আর কাউকে বিশ্বাস করাটা কতটা যে কাণ্ডজ্ঞানহীন, এই ওনাকে দেখলেই বোঝা যায়। যে স্ত্রীর নামে সকল সম্পত্তি লিখে দিচ্ছেন, বিদেশ থেকে কারি কারি টাকা পাঠাচ্ছেন, কিংবা সকল জমি জমা লিখে দিচ্ছেন, বেওয়ারিশ হাসপাতাল, বেওয়ারিশ এতিমখানা, মসজিদ মাদ্রাসায় দান না করে সব কিছু স্ত্রীর পেছনে 1,63,000 টাকার
যদিও আমার স্ত্রীকে আমি বিয়ের সময় যে 1 ভরি স্বর্ণ দিছি ওইটা ছাড়া এখনো পর্যন্ত একটা আংটিও দিতে পারি নাই, এবং দেওয়ার এখনো পর্যন্ত ইচ্ছাও নেই। জানি না সামনে কি করব। কিন্তু আপনারা আপনাদের স্ত্রীদের জন্য যে 5 ভরি 10 ভরি স্বর্ণ দিচ্ছেন, স্ত্রীকে খুশি করছেন, আপনার মৃত্যু সংবাদ শোনার পরই 1 বছরের মাথায় লিখে রাখেন, স্ত্রী যদি সুন্দর হয় অন্যের বুকে 1 বছর পরে মাথা রেখে নতুন স্বপ্ন বুনবে। তাই এখনও সময় আছে, যদি মা বাবা থাকে তাদের প্রতি খেয়াল করুন, আর মা বাবা যদি না থাকে সৃষ্টিকর্তার যে আদেশ নির্দেশ দেওয়া আছে সেদিকে একটু ফলো করুন। এতিমখানায় দিলে, মসজিদ মাদ্রাসায় দিলে, বেয়ারিশ বৃদ্ধাশ্রমে দিলে কিংবা বেয়ারিশ হাসপাতালে দিলে হয়তোবা সেটা কবরের নিচে আপনার জন্য সঙ্গী হতে পারে, কিন্তু স্ত্রীর নামে যেগুলো দিচ্ছেন সেগুলো পরে অন্যের বুকে সুখ রচনা করবে, যেটা এই ভাইয়ের সাথে ঘটে গিয়েছে। 72,000 টাকা করে বিদেশ থেকে যখন 2বার পাঠিয়েছে স্ত্রী, একবার স্ত্রী কিন্তু খুব আনন্দ পেয়েছে এবং খুব তাকে ভালোবেসেছে, মোবাইল ফোনে মধুর মধুর কথা বলেছে, কিন্তু বিদেশ থেকে কিডনি হারিয়ে যখন বাংলাদেশে অথর্ব হয়ে চলে এসেছে সেই স্ত্রী কিন্তু পালিয়েছে এবং অন্যের বুকে ঠিকই মাথা গুঁজেছে। তাই বিদেশ যাওয়ার আগে 10 বার চিন্তা করবেন কার সাথে যাচ্ছেন, কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, এবং আপনার সাথে বড় ধরনের ভয়াবহ কিছু ঘটে যাচ্ছে না তো। তাই এই ভিডিওটি অনেক বেশি বেশি আমরা শেয়ার করব, জনসচেতনতা সৃষ্টিতে শেয়ার করব, এবং আদম ব্যাপারীদের দৌরাত্ম্য যাতে কমে এবং যে বিদেশ নিবে তার যথাযথ জবাবদিহিতা যাতে সরকারকে দিতে হয় সেই প্রশ্নে, সেই লক্ষ্যে এই ভিডিওগুলো আমরা যথাযথভাবে শেয়ার করে কর্তৃপক্ষের নজর পর্যন্ত নিয়ে যাব, এবং নতুন যারা বিদেশ যাচ্ছে তাদের জন্য, কারণ বেশিরভাগ বিদেশ যায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং চট্টগ্রামের গ্রাম অঞ্চলের মানুষজন। এই গ্রাম অঞ্চলের মানুষজন এত কিছু চিনে না, শুধু চিনে যে 70,000, 80,000, 90,000 টাকা বেতন পাবো, এই চিন্তায় বিভোর হয়ে তারা চলে যাচ্ছে, আর টাকা ওইখানে গিয়ে শোধ করব এই চিন্তায় বিভোর হয়ে চলে যাচ্ছে। কিন্তু কি ঘটে যেতে পারে এটা একবারের জন্য তারা চিন্তা করে না। তাই এই ভিডিও যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে জনসচেতনতা বৃদ্ধিতে অন্য কোনো মানুষের এরকম ভয়ঙ্কর পরিস্থিতি বা পরিণতি যাতে না হয় সেদিকে সোচ্চার এবং সজাগ থাকবেন। এবং আজকে এখানে আপনি আসছেন আমার কাছে মূলত কী জন্য আসছিলেন? আসছিলাম এগুলো বিষয়ে বাংলাদেশ সবার কাছে মানে তুলে ধরার জন্য। আর আমার শরীর অনেক অসুস্থ, আমি কাজকাম করতে পারি না, চলাফেরা করতে পারি না, হয় যদি কেউ সহযোগিতা করে আমাকে, তার জন্য আসা আর কি। এখন কি কি অসুবিধা হয় আপনার শরীরে? এখন কাজ করতে পারি না, ভালো কিছু মানে আমি হচ্ছে মূলত কাটিং মাস্টার, দাঁড়ায় থেকে কাজ করতে হয়, আমি দাঁড়ায় থাকতে পারি না, আমার সমস্যা হয়। যদি কোনো চাকরি করি ডিউটি করতে পারি না ঠিক মতো, শরীর ক্লান্তি লাগে, সকালে ঘুম থেকে উঠতে পারি না, চাকরি থাকে না, মানে অনেক নানান সমস্যা নিয়ে আমি বেঁচে আছি আর কি। আচ্ছা, অনেকে বলে যে 2টি কিডনি একটি দিলে কি আসে যায়, একটি কিডনি দিয়েও সুস্থভাবে বাঁচা যায়, কথাটা সম্পূর্ণ যে ভুল ওনার থেকে, এটা কি সম্পূর্ণ ভুল না? হ্যাঁ, সম্পূর্ণ ভুল। দেখছেন যে ভুক্তভোগী রোগী সে বলছে এটা সম্পূর্ণ ভুল। আমার শরীর এখন পুরো শরীর মানে স্পট পড়তেছে, মানে রক্ত চলাচল করতে সমস্যা হইতেছে, খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে না, ঘুম হয় না ঠিক মতনই, বুঝি না তো, নানান টেনশনে থাকি, কাজকাম করতে পারি না, চাকরি করতে পারি না, অনেক ঝামেলা, অনেক কষ্ট। সমস্ত শরীরের র্যাশ উঠে গিয়েছে এবং রক্ত চলাচল বিঘ্নিত হচ্ছে, বমি, ক্ষুধামন্দা এবং সারা শরীর ব্যথা এবং প্রচুর ঘুমভাব এবং সহ শরীরে নানা যাবতীয় জটিল ব্যাধির সৃষ্টি হয়েছে। এই চাকরিও করতে পারছে না। তাই এই ভাইয়ের প্রতি যদি কেউ সহানুভূতি, সহমর্মিতা প্রদর্শন করতে চান, তার মোবাইল নাম্বারটি সে বলে দিচ্ছে, বিস্তারিত তার থেকে শুনতে পারবেন কিংবা তার সহযোগিতা এগিয়ে আসতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটি বলে দিন। 01752451023। নাম্বারটি আবার বলুন। 01752451023। এই মানুষটির এই নাম্বারে যোগাযোগ করে যদি কেউ সহমর্মিতা প্রদর্শন করতে পারেন, মা নেই, মা মানসিক বিকৃত বা মানসিক ভারসাম্যহীন মা, বাবা মরে গিয়েছে 10 বছর আগে, আর তাকে সাহায্য করার মতো কেউ নেই, একমাত্র স্ত্রী সন্তান তারাও কিন্তু তাকে ছেড়ে চলে গিয়েছে এবং এই কষ্টে সেই একা তার জীবন অতিবাহিত করছে, সহযোগিতাও কোথাও থেকে পাচ্ছে না, এবং কে নিবে এই দায়ভার? আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা বিদেশ ফেরত এই মানুষ যারা দুরবস্থায় দুর্দশায় পড়ে তাদের জন্য যাতে মন্ত্রণালয় কিছু করে সেই আশু পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক প্রবাসী ভাই এই ভিডিওটা শেয়ার করবেন, এজন্যই করবেন, বাংলাদেশের মানুষ শেয়ার না করলেও চলবে, প্রত্যেক প্রবাসী ভাই শেয়ার করবেন, এজন্যই করবেন। এই লোকটা বিদেশ থেকে এসে এখন যে ধুকে ধুকে মরছে, তাকে সাহায্য করার কেউ নেই, তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এটা লাভ হইল কি বলেন? এজন্য আপনারা
প্রয়োজনে 10 টাকা করে প্রবাসী মন্ত্রণালয় নতুন করে বাড়ান, বৃদ্ধি করেন, যে কোনো এরকম বিদেশ ফেরত কোনো শ্রমিক বা কোনো মানুষ যদি এরকম দুর্ঘটনা কবলিত হয়, তার পাশে যাতে শ্রমকল্যাণ মন্ত্রণালয়, বিদেশি শ্রমকল্যাণ মন্ত্রণালয় বা বৈদেশিক মন্ত্রণালয় যেটা আছে, তারা যাতে এরকম দাঁড়াতে পারে, এই মানুষগুলোকে তাদের চোখ পর্যন্ত নিয়ে যান। এরপরেও যদি কিছু না হয় তাহলে আসলে আর বলার আর কোনো অবকাশ নেই। তাই বিদেশ নিয়ে যাচ্ছে, বেতন বেশি, ফ্রি ভিসা, এই শব্দগুলো শুনে সাথে সাথে দৌড়াবেন না। শুধু করণীয় যেগুলো সেটা হচ্ছে সরকারের অনুমোদন আছে কিনা, আর এই যে এজেন্সি নিচ্ছে তারা সকল নিয়ম কানুন, সরকারি রুলস ফলো করছে কিনা, এবং তারা যথাযথ অথেন্টিক কিনা, এবং তাদের এই পরিচয়টা সবার সামনে তুলে ধরার মতো কিনা, সব কিছু জেনে শুনে বুঝে তারপর আগানোর অনুরোধ রইল। এবং এই মানুষটির এই দুঃখ দুর্দশা থেকে শিক্ষা নিয়ে এবং তার প্রতি দোয়া করবেন সবাই, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল বা এই ধরনের অসুবিধা নিয়ে আমাদের কাছে কেউ না আসে, এই দোয়া করবেন। আর যদি এরকম কোনো প্রবাসী ভাইয়ের সাথে এরকম অন্যায় হয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে 0181094092। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 018560940092। এই নাম্বারে মেসেজ করতে পারেন আপনার সমস্যা, এবং আমরা চেষ্টা করব সেটা তুলে ধরার জন্য। নিজে আপনার সমস্যাটি তুলে ধরলেন, অন্যকেও সচেতন করলেন, এবং নিজেও অন্য মানুষের কাছে আপনার এই দুঃখটি তুলে ধরে হালকা হলেন, কিংবা যদি কেউ সহায়তা করার মতো থাকে আপনার পাশে এসে দাঁড়ালো। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুক। লাইভ স্ট্রিমটি যারা শেয়ার করছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রথম বেসরকারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।